বাংলাদেশে ওনাদের মতো আইন বোঝা মানুষ আসলে নাই। ডাকসুকে অনুরোধ করছি, আমাদের আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম আজকে। আমি আর শিশির বাংলাদেশ সরকারের যে কোনো মন্ত্রীকে অন রেকর্ড কনস্টিটিউশনাল ইস্যুতে চ্যালেঞ্জ করে গেলাম। যদি আমাদের থেকে চ্যালেঞ্জ করতে পারেন, প্লিজ কাম অন বেস্ট। আমি আর শিশির বাংলাদেশ সরকারকে চ্যালেঞ্জ করে গেলাম অন কনস্টিটিউশন। প্লিজ কাম টু টক অ্যাবাউট দ্য কনস্টিটিউশন অ্যান্ড হিস্ট্রি। দেখি আপনারা পারেন কিনা। সাহস থাকলে আইসেন ডাকসুতে। আপনাদের কার কতটুকু কনস্টিটিউশনাল নলেজ আছে, কনস্টিটিউশনাল ডেপথ আছে, উইড লাইক টু সি ইট। বাংলাদেশে বোগাস আর্গুমেন্ট দিচ্ছেন পার্লামেন্টে, বোগাস মিসলিড করছেন, মিথ্যাচার করছেন। গুমের ব্যাপারে দেখলাম আইনমন্ত্রী প্রপারলি মিসলিড করেছে। And if there's a breach of oath, it should be dismissed. ঢাকার রাজপথ কাঁপায় দেওয়ার মতো শক্তি কিন্তু ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের আছে, এটা মাথায় রাখতে হবে তারেক রহমানকে। আপনাকে হুঁশিয়ার করছি, আপনাকে সতর্ক করছি। আপনি যদি সত্যিই বাংলাদেশ চালাইতে চান, নেতৃত্ব দিতে চান, আপনার এই নব্য আওয়ামী ফ্যাসিবাদ আপনার দলের ভিতরে যারা হচ্ছে তাদেরকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনি সিভিয়ারলি ফেল করবেন এবং আপনার পতন আওয়ামী লীগের হাসিনার থেকেও খারাপ পতন হবে সামনের দিনগুলোতে। ব্যারিস্টার ফুয়াদ এমন একটা পার্ট লয়, মনে হয় যেন পুরো সংবিধানের সবকিছু উনি জানে। আদতে ভাই কিচ্ছু না, পুরা একটা ভোকাস। সংবিধানের পার্ট হইল দুইটা, একদিকে হচ্ছে আইন। এখন উনি ব্যারিস্টার হইয়া না হয় এই জায়গায় একটু মাস্তানি দেখাইলো, কিন্তু অন্যদিকে হচ্ছে রাজনীতি, রাষ্ট্রবিজ্ঞান, এই জায়গায় আপনার জ্ঞান তো শূন্য। সংবিধানের এই পার্টটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যেই ডেমোক্রেসির উপরে ভাইসা আছে, আপনি তো সেইটাই জানেন না। রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় খুঁজে বের করে করে সেগুলোকে আইনে রূপান্তর করা, এই জায়গায় আপনি কি জানেন? আপনি কি রাষ্ট্রবিজ্ঞানী? শুধু একজন ব্যারিস্টার হইয়া আইনের ব্যাপারে মাস্তানি করেন। রাজনীতি, রাষ্ট্রবিজ্ঞান জানতে হয়, সংবিধান বুঝতে হইলে। আপনি রাজনীতিতে কি অবদান রাখছেন বাংলাদেশে? রাজনীতিবিদ তো হইতে পারেন নাই। আবার আপনি আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে ডাকেন সংবিধান বুঝানোর জন্য ডাকসুতে। আমাদের আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম আজকে। সাহস থাকলে আইসেন ডাকসুতে। কেন, তাদের কি ঠেকা লাগছে? আপনার যদি ঠেকা লাগে আপনি এসে বুঝা যান। আপনি যেই স্বরাষ্ট্রমন্ত্রীকে সংবিধান বুঝাইতে চান, সালাউদ্দিন সাহেব, উনি যেই কয়দিন সংবিধান পড়ছে, ওই কয়দিন আপনার বয়স হয়েছে কিনা তাই তো সন্দেহ। সংবিধানের দোহাই দিয়ে, অজুহাত দিয়ে আমাদেরকে কাঁঠাল খাওয়ানোর চেষ্টা করবেন না। আপনাকে জোর কইরা কেউ কাঁঠাল খাওয়াইতে যাবে না। বিএনপির এত ঠেকা লাগে নাই। সামনে আছে খাইলে খান, না খাইলে না খান। সংসদে পার্থ সাহেব বলছিল যে মাননীয় স্পিকার যারা আইন না বোঝে তাদেরকে এত জোর করে আইন বোঝানোর কোনো দরকার নাই তো। আবার আপনি বলেন সংসদে এমপিরা গাঞ্জা খাইয়া কথা বলে, সংসদ ভবনের আশেপাশে অভিযান চালাইতে চান। মাঝে মধ্যে এমপিদের কথাবার্তা শুনলে মনে হয় গাজার ডোজ বেশি হয়ে গেছে। ফুয়াদ সাহেব, আপনি যখন কথাবার্তা বলেন না, আমাদেরও কিন্তু সন্দেহ হয়। আপনি একটা কাজ করেন, একটু হিসু কইরা ডুব টেস্ট করাইয়া এটা রিপোর্টটা জনগণের সামনে একটু তুইলা ধরেন। আমরা একটু নিশ্চিত হইতে চাই যে এই সমস্ত আবল তাবল কথাবার্তা কি আপনি ইচ্ছা করে বলেন না অন্য কিছু। নির্বাচনের আগে তো বিএনপির অনেক তেলবাজি করছেন। যখন আপনার সঙ্গে হিসাব নিকাশ একটু গরমিল হয়েছে, এরপরে বিএনপি খারাপ হয়ে গেছে, তাই তো? শোনেন, একটা কথা বলি, নিজের সতীত্ব নিজে হনন করেন না। ডালিম গাছের মধু খাইতে লাগাইছেন বেগুন গাছের মই, পরে হাঁটতে যাইয়া খুঁজবেন আমার বদনা গেল কই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই আলোচনাটি কতটুকু গুরুত্বপূর্ণ তা ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন। দর্শক, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে আপনি নিয়মিত আমাদের আপডেটগুলো দেখতে পারেন। আমি আর কথা বাড়াবো না, চলুন দেখে আসি বিস্তারিত। বেশ কিছুদিন আগে তখন আমার ভাবনা ছিল যে এগুলি মনে হয় যে খুব জ্ঞান করবো, কথাবার্তা বলতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে, এই জাতীয় বিষয় মনে হয়েছিল। কিন্তু যতই দিন যাচ্ছে ততই মনে হচ্ছে যে না, চিৎকার চেঁচামেচি করতে হবে, গালিগালাজ করতে হবে, এটার জন্য পড়াশোনার দরকার নাই। কেন এটা বলতেছি, এটা আমার মাথায় আসছে কি, একটা ভিডিও দেখলাম ইয়ার কি জানি, ওই যে আমার তো টাকলা ওইরকম একজন আছে টাকলা ফুয়ার। তো মতাদর্শগত ভাবে অবশ্য অনেক বেশি পার্থক্য। আমার সেরকম কোন স্থির মতাদর্শ না, আমি একটু ফ্লেক্সিবল লোক। সেই ধরনের যেটাকে ভালো মনে হয় সেটাকে ভালো বলি, আর যেটাকে মনে হয় অন্য উদ্দেশ্য আছে সেটাকে ওইভাবেই বলি। এটার মধ্যে নির্দিষ্ট কোনো মতাদর্শের বিষয় নাই। তো এই টাকলা ফুয়াদ, মানে আমিও টাকলা দেলোয়ার, অসুবিধা কিছু নাই, টাকলাতে কোনো সমস্যা না। সে দেখলাম চিৎকার করে বলতেছে, চ্যালেঞ্জ করতেছে সংসদ সদস্য, তারপরে মন্ত্রীদেরকে, যে কেউ সংবিধান তার চাইতে ভালো বুঝে না, চ্যালেঞ্জ দিয়ে বলতেছে। আমাদের আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম আজকে। আমি আর শিশির বাংলাদেশ সরকারের যে কোনো মন্ত্রীকে অন রেকর্ড কনস্টিটিউশনাল ইস্যুতে চ্যালেঞ্জ করে গেলাম। যদি আমাদের থেকে চ্যালেঞ্জ করতে পারেন, প্লিজ কাম অন বেস্ট। সাথে রাখছে জানি কারে, ওই যে
শিশু মনির, শিশির মনির, আমি শিশু মনির বলি, কারণ হচ্ছে কি সে শিশুদের মতো এমন ভাবে কিছু কথা বলে শুনতে খুব মজা লাগে। আপনারা দেখবেন শিশুরা যখন কথা বলে মনে হয় যে আরে কি প্রতিভাবান, মনে হচ্ছে যে প্রতিভা একেবারে চুয়া চুয়া পড়তেছে, বড় হইলে না জানি কি হবে। তো শিশু মনিরে দেখে আমার এরকম মনে হয় যে হা কি সুন্দর কথা বলে ছেলেটা, একটু ভুলভ্রান্তি হয়তো বাচ্চার অনেক বলতে হইতেই পারে, বড় হইলে ঠিক হয়ে যাবে। এখন কবে আর বড় হবে এটা একটা প্রশ্ন। তো যাই হোক, আমার কথা হচ্ছে কি, এই যখন আপনি জ্ঞান অর্জন শুরু করবেন, প্রথম দিকে যখন আমার তো আবার বই পড়ার একটা বদভ্যাস ছিল, প্রচন্ড রকম বই পড়তাম, জ্ঞানার্জনের জন্য পড়তাম না, পড়তে ভালো লাগে তাই পড়তাম। এক একজনের এক একটা নেশা থাকে না, তো আমার ছিল বইয়ের নেশা। তো আমি ক্লাস 9-এ পড়ার সময় বিশ্ব সাহিত্য কেন্দ্রে যাওয়া শুরু করছি। তার একটা লাইব্রেরি ছিল, সেখানে আমি অবিরল পড়তে থাকতাম। তো সে আমারও বলিনি এটা নিয়ে কিন্তু আমার কোনো অহংকার নাই। আমি মনে করতাম যে কেউ একজন হয়তো বা সে বেড়াইতে ভালোবাসে, গান শুনতে ভালোবাসে, মানে অনেক রকম মানুষের শখ থাকে না, বাগান করতে ভালোবাসে, এরকম একটা শখের ব্যাপার। আমার কাছে বইটা ছিল শখের ব্যাপার। বই দিন রাত বই পড়তাম, বাথরুমে গিয়েও বই পড়তাম, রাত্রে ঘুমানোর আগেও বই পড়তাম, কারণ এটা ছিল আমার একটা নেশা। এবং এটা ভালো কি মন্দ, আমার প্রচুর জ্ঞান হচ্ছে কিনা এরকম কখনো মনে হয় নাই, এখনো আমার নিজেকে জ্ঞানী মনে হয় না। কিন্তু ফুয়াদের কাছে হঠাৎ করে মনে হয়ে গেল যে সে দুনিয়ার সবচেয়ে বেশি জ্ঞানী লোক। সে বলতেছে, চ্যালেঞ্জ করতেছে, ওরে বাবা রে বাবা, কি একটা অবস্থা! চ্যালেঞ্জ করি কেউ, কোন মন্ত্রী, এই বিএনপি সরকারের কোন মন্ত্রী তার সাথে এবং শিশুমণির এদের সাথে পয়সা সংবিধান বেশি বুঝবে না। আরে পাগল নাকি একটা কথা, কি বলে সংবিধানটা কি? সংবিধানটা হচ্ছে একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেটার বিধিবিধান, বিভিন্ন রকমের ধারা এখানে আছে। এই রাষ্ট্রটা এইভাবে, একটা রাষ্ট্র যখন গঠিত হয়, শুধু এটা রাষ্ট্রের ক্ষেত্রে না, একটা সংগঠনের ক্ষেত্রেও তাদের গঠনতন্ত্র থাকে। রাষ্ট্রের ক্ষেত্রে সেটাকে সংবিধান বলা হচ্ছে। বিভিন্ন মানে রাষ্ট্রযন্ত্রের যে বিভিন্ন অংশ থাকে, তারা কিভাবে ফাংশন করবে সেটা এখানে লেখা থাকে। এবং খুব স্বাভাবিক একটা ব্যাপার হচ্ছে কি, যখন সংবিধানটা, একটা দেশের সংবিধান রচিত হয়, তখন সমস্ত মানে কনসিকুয়েন্সেস গুলি তো বোঝা যায় না, পরিস্থিতিগুলি তো আগে থেকে জানার উপায় নেই। তো নতুন যখন কোনো পরিস্থিতি তৈরি হয়, তখন সংবিধানে সেটা যুক্ত করে যে এই ধরনের পরিস্থিতিতে কি করতে হবে। বা সংবিধানের অনেক ধারা থাকে যেটা হয়তো 72, 73, 74 সালে প্রযোজ্য ছিল, সেটা 90-এর দশকে হয়তো প্রযোজ্য না, তো সেটাকে বাতিল করা হয়, সেটাকে সংশোধন করা হয়, সেটার মধ্যে নতুন কিছু যুক্ত করা হয়। এটা একটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। এটার মধ্যে তো আপনি বিশাল জ্ঞানের কোনো ব্যাপার না যে আপনি একেবারে চ্যালেঞ্জ করে বসে থাকতেছেন। আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, এই বাংলাদেশের ছেলেরা, এই যে বুয়েটে যারা পড়ে, ইউনিভার্সিটিতে যারা পড়ে, পাবলিক ইউনিভার্সিটিতে গুলি বা ইউনিভার্সিটিতে গুলি যারা পড়ে, তাদের কি মেধা নাই? এই যে যারা ইঞ্জিনিয়ারিং পড়তেছে, ডাক্তারি পড়তেছে, বিদেশে যাচ্ছে, বাংলাদেশের বহু লোক আছে যারা বিভিন্ন ইউনিভার্সিটির ডিন, হ্যাঁ, বিভাগীয় প্রধান, এমনকি উপাচার্য বিদেশের ইউনিভার্সিটিতে। অক্সফোর্ডে পড়াশোনা করার লোক আছে আমাদের এখানে, হার্ভার্ডে পড়াশোনা করার প্রচুর লোক আছে। বাঙালির মেধা নিয়ে তো কখনো কোনো প্রশ্ন উঠে নাই। আপনার কাছে কেন মনে হলো যে আপনি বিশাল মেধাবী? আমি তো, আপনি নিজেও হয়তো বলেন যে আপনি ব্যারিস্টারি পাস করতে পারেন নাই, এটা কোনো বিষয় না। হ্যাঁ, এটা না হইতেই পারে, এটা আমার ক্ষেত্রেও কিছু কিছু আছে, তো করা হয় না, সেটা ভিন্ন বিষয়। তো এখন মনে করেন আমার কাছে কেন মনে হবে যে কেউ কিছু বুঝে না, খালি আমি বুঝি, আমি আর শিশু মনির বুঝি, সংবিধান গেলে তারাই বুঝে, চ্যালেঞ্জ করে। আরে কত বড় গর্ত হবে না, এটা বলার আর কোনো শেষ নাই। আমি তো বিশ্ব সাহিত্য কেন্দ্রে আব্দুল্লাহ সাইদ স্যার বলতেন যে কিছু কিছু মানে বালকদের মধ্যে, বালিকাদের মধ্যে অতটা না, বালকদের মধ্যে একটা প্রবণতা থাকতো কি, তারা একটা বই বুকে নিয়ে, এইভাবে বুকেটা নিয়ে, মানে আমি একটু দেখাই যে এইভাবে দেখাইতো, এইভাবে ধরে ধরে যাইতো কি, এই যে অ্যাঙ্গেলস, হ্যাঁ, মার্কস অ্যাঙ্গেলসের দাস ক্যাপিটাল, মানে সেটা পড়ছে, আসলে সে পড়ে নাই। নিকোলাই গোগল, তারাস বুলবা, মানে বই নিয়ে এরকম ভাবে জ্ঞানের বই নিয়ে, সক্রেটিসের উপরে, প্লেটো, এরিস্টটল, এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে নাম টামগুলি জানে আর কি, ভিতরে পয়রা দেখে নাই যে কি লিখছে। তো এই যে বিষয়গুলি থাকে, মানে জ্ঞানের একটা গরিমা, এটা যে কত বড় হাস্যকর সেটা বহু বছর আগে সক্রেটিস প্রমাণ করে দিয়ে গেছে। সক্রেটিস বলছে এত কিছু না জানি না, নোন thyself, নিজেকে জানো, তুমি কতটুকু বুঝো। আরেকজন জ্ঞানী ব্যক্তি বলা ঠিক না, উনি নিজেকে জ্ঞানী বলেন না, উনি বলছেন প্রচুর পড়াশোনা করে দেখলাম
যে আসলে আমি জ্ঞান সমুদ্রের কুলে কুলে নুড়ি কুড়াইতেছি, জ্ঞানের সমুদ্রের ভিতরে নামতেই পারি না। সে হলো আমরা বিশ্বের মানুষ তাকে অনেক জ্ঞানী হিসেবে চিনি। তো আর আরো একটা কথা আছে সংস্কৃতে যেটাকে বলা হয় যে অল্প পানির মাছ ফরফর 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 করে, মানে প্রচুর চঞ্চল থাকে, এই যে পুঁটি মাছের মতো। আর গভীর পানির মাছ তারা থাকে ধীর স্থির শান্ত, তারা এত কথা বলে না, তারা থাকে, তাদেরকে দেখলে বুঝানো যাবে না। যেটা বলা হয় যে খালি কলসি বাজে বেশি, ভরা কলসি শব্দই করে না। তো ফুয়াদ সাহেবকে এত যে জ্ঞানী উনি, সংবিধান বিশেষজ্ঞ, কেউ পারবে না তার সাথে। ওদিকে এই বিষয়টা জানেন, কেউ না পারার কিছু নাই। তো ক্লাস 7, 8, 9, 10 এর একটা ছাত্রকে যদি সংবিধান পড়তে দেওয়া হয়, এর কিন্তু বহু ছেলে আছে, হাজার হাজার ছেলে পাওয়া যাবে যারা 2 মাসের ভিতরে বিশেষজ্ঞ হয়ে যাবে। বুঝছে, আমিও বিশেষজ্ঞ। ফুয়াদের কথা কি বলবো, একটা অদ্ভুত, তারা এক ধরনের এক ধরনের ফোবিয়াতে ভুগতেছে তাদের জ্ঞান নিয়ে। এই যে বিশেষ করে ফুয়াদ আছে, শিশু মনিরের কথা বললাম, তারপরে এই যে আরেকজন আছে যে জ্ঞান পাপি রাজ্জাকি সাহেব, এমন ভাবে কথা বলবে, উনি যে ভুয়া কথা বলতেছে, ওনার কথার ভিতরে যে যুক্তির ফাঁকটা কোন জায়গায়, এটা উনি বোধহয়, আমার কাছে মনে হয় জ্ঞান পাপি বললাম ওনারে, জ্ঞান পাপি রাজ্জাকি। আর আরেকটা আছে বদমাই, সেটা হলো ওই যে ব্যারিস্টার কি জানি শাহরিয়ার কবির। মানে এমন এক অবস্থা, সবগুলি একসাথে যুক্ত হইয়া মোটামুটি একটা সেরা কাণ্ড করে বানাইছে। তো এখন একটা বিষয় আমার কাছে অদ্ভুত লাগে যে এদেরকে, আমার কাছে মনে হয় কি যে এদেরকে যে বিভিন্ন জায়গায় ডাকা হয়, করা হয়, মিডিয়াগুলি কি চিন্তা করে, এটা একটা প্রশ্ন আমার জাগে। যে মিডিয়াগুলি চিন্তা করে যে আসলে তো মূর্খদেরই যোগ, সুতরাং মূর্খরা এই কথা বলুক, তারা উত্তেজনা তৈরি করুক। এটা মনে হয় মিডিয়ার তো দরকার কি, মিডিয়ার দরকার হলো ভিউ। তাদের যত ভিউ বাড়বে, মানে এই সমস্ত পাগলা ছাগলা কথাবার্তা শুনে মানুষ কেঁপে উঠবে, ততটা মানুষ দেখবে। এই যে ফুয়াদের এই অবস্থা, শিশু মনিরের এই অবস্থা, উনি ফুয়াদ করতেছে কি, সালাউদ্দিন সাহেব সহ সমস্ত মন্ত্রীদেরকে চ্যালেঞ্জ করতেছে যে সংবিধান তার চাইতে ভালো, মন্ত্রীরা কেউ বুঝে না। উনি সমস্ত মন্ত্রীর ইতিহাস কুইজা, মানে তাদেরকে মূর্খ বলে, কাউকে মূর্খ বলে উনি করে দিল যে উনি সবচেয়ে জ্ঞানী। তো যাই হোক, আমি একটু খুশি হয়েছি এই কারণে যে উনি বাংলাদেশের সমস্ত লোককে এই কথা বলে নাই, কারণ ওনার মধ্যে ধারণা নাই বাংলাদেশের জ্ঞানের, মানে একটা বিষয় জানা, জ্ঞান বলবো না, জ্ঞান অনেক গভীর জিনিস, জানা এটা কোনো সংবিধান জানাটা মানে এটা একটা বিশেষ কৃতিত্বের কোনো বিষয় না। বহু লোক এটা জানে। ওই শিশু টাকলা ফুয়া শিশু মনিরে গোলায় খাই উঠতে পারবে, এরকম বহু লোক আছে, কিন্তু তারা এটা কখনো বলবে না, কারণ প্রকৃত জ্ঞানীরা কখনো এরকম ফরফর করতে থাকে না।